প্রিয় দর্শক, গতকাল পর্যন্ত বলেছিলাম যে 2-3 দিনের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন আহমেদ উনি পদত্যাগ করতে পারেন, কিন্তু দেখা গেল ঠিক একদিনের মধ্যে উনি পদত্যাগ করলেন। আজকে শুক্রবার 24শে জুলাই উনি পদত্যাগ করেছেন। উনি 2023-এর 24শে এপ্রিল দায়িত্ব নিয়েছিলেন আর 2026-এর 24শে জুলাই পদত্যাগ করলেন। ওনার মেয়াদ কিন্তু ছিল 2028-এর এপ্রিল পর্যন্ত। তো উনি প্রায় 2 বছর আগেই, 2 বছর একটু কম হবে, 2 বছরের আগেই উনি পদত্যাগ করলেন। এবং কালকে আমরা যা ভেবেছিলাম যে উনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করবেন, কারণ রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার যে পদ্ধতিগুলি আছে তার মধ্যে যদি দ্রুত পদত্যাগ করতে হয় তাহলে এই যে নিজে থেকে পদত্যাগ করা স্বাস্থ্যগত কারণ দেখিয়ে অথবা অন্য কোনো কারণ দেখিয়ে, সেটাই হলো সবচেয়ে সহজ এবং দ্রুত গতিতে হয়ে থাকে। এর মানে হচ্ছে ওনাকে বেশ দ্রুত গতিতেই নিজের পদ ছাড়ার ব্যাপারটা কনফার্ম করতে হয়েছে। প্রশ্ন হচ্ছে কেন এই তাড়াহুড়া? কিছুটা তাড়াহুড়া যে হয়েছে তা আমার কোনো সন্দেহ অন্ততপক্ষে নাই, অনেকেরই নাই। আমি আমার যত কলিগ, যত বন্ধুবান্ধব যারা আছেন বিভিন্ন পত্রপত্রিকার গুরুত্বপূর্ণ পর্যায়ে, তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছি। রাষ্ট্রপতির দপ্তরেরও অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগ আছে। আমি কালকেও তাদের সঙ্গে যোগাযোগ করেছি, আজকেও করেছি। সব মিলিয়ে যেটা হলো সেটা রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন কেবলমাত্র নিজের ইচ্ছায় তা নয়, ওনাকে পদত্যাগ করতে আসলে বলা হয়েছিল। তো কেন ওনাকে বলা হলো? স্বাভাবিক হতেই পারে, কিন্তু সরকারের সঙ্গে রাষ্ট্রপতির দুজন তো দু দলের। আমাদের শাহাবুদ্দিন সাহেব তো কখনোই বিএনপি করেননি, ওনার জীবনে একদিনের জন্য উনি বিএনপি করেননি। উনি সারা জীবন আওয়ামী লীগের লোক ছিলেন। আওয়ামী লীগের লোক হিসেবে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় বসেছেন এবং উনি আওয়ামী লীগের যে সরকার প্রধান ছিলেন শেখ হাসিনা, তার কাছে এতটাই গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন যে তার দলের অনেক সিনিয়র লিডারকে বাদ দিয়ে ওনাকে এনে রাষ্ট্রপতি বানানো হয়েছিল। তো শেখ হাসিনার এরকম একজন ঘনিষ্ঠ লোককে বিএনপি রাষ্ট্রপতি হিসেবে মাথার উপরে রাখতে চাইবে না, এটা তো খুব অস্বাভাবিক কোনো বিষয় না। অন্ততপক্ষে বাংলাদেশে যে পলিটিক্যাল কালচার আছে সেই কালচারে এটাই স্বাভাবিক ছিল এবং সেই ঘটনাটা ঘটবে, আজ হোক কাল হোক ঘটবে। কিন্তু আমার প্রশ্ন হলো যে এই ঘটার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া হলো কিনা। আমরা যখন জানতে পারলাম বিষয়টা যে উনি চলে যাচ্ছেন, তারপরে 2 থেকে 3 দিনের মধ্যে উনি চলে গেলেন। মানে 2 থেকে 3 দিনের মধ্যে কানা ঘুষা কিন্তু বুধবার থেকে আমরা পাচ্ছিলাম। বুধবার থেকে মোটামুটি আমরা সবাই জানতাম যে উনি চলে যাচ্ছেন। তো মাত্র 2 থেকে 3 দিনের মধ্যে ওনাকে চলে যেতে হলো কেন? দেখেন, তাড়াহুড়ার বিষয়টা আরও বলি। উনি আজকে স্পিকারের কাছে ওনার পদত্যাগপত্র জমা দিয়েছেন। জমা দেওয়ার পর স্পিকার একটা প্রেস কনফারেন্স করেছেন। স্পিকার খুবই ভদ্র ভাষায় ওনার কথা বলেছেন যে ওনাকে উনি স্বাস্থ্যগত কারণ দেখে উনি চলে যাচ্ছেন এবং সাংবিধানিক নিয়ম অনুযায়ী স্পিকার এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্ব নিয়েছেন এবং এই জন্য ওনাকে আলাদা করে কোনো শপথ নিতে হয় না। কারণ উনি যখন স্পিকারের দায়িত্বটা নেন, সবসময় এটা নিয়ম, যখন কেউ স্পিকারের দায়িত্ব নেয় তখন স্পিকার যে যে পদগুলোর জন্য ভারপ্রাপ্ত দায়িত্ব নিতে পারে সেগুলোর শপথ একসঙ্গে হয়ে যায়। কাজেই উনি তড়িঘড়ি করে ভারপ্রাপ্ত হিসেবে, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বটা নিয়েছেন অলরেডি। প্রশ্ন হলো, স্পিকার কিন্তু কালকে পর্যন্ত দেশে ছিলেন না। স্পিকার গিয়েছিলেন থাইল্যান্ডের ব্যাংককে ওনার কিছু ব্যক্তিগত চিকিৎসা এবং স্বাস্থ্য পরীক্ষার জন্য। 19 তারিখে ঢাকা থেকে গিয়েছিলেন এবং ওনার ফেরার কথা ছিল 26শে জুলাই। শিডিউল কিন্তু এটা যে 19শে জুলাই যাবেন, ব্যক্তিগত কাজ সারবেন, চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা করাবেন, তারপরে 26শে জুলাই চলে আসবেন। তো উনি কিন্তু ওনার শিডিউলেরও 2 দিন আগেই চলে আসছেন। কেন আসছেন? এই দায়িত্বটা নেওয়ার জন্য। তো এখন 2 দিন কেন অপেক্ষা করতে পারলো না সরকার? 2 দিন অপেক্ষা তো করতেই পারতো, তা সব কিছু স্বাভাবিক হতো, এই ধরনের প্রশ্ন উঠতো না। হয়তো সরকার বলবে না আমরা তাকে আনিনি, উনি নিজেই 2 দিন আগে চলে এসেছেন, এটা হতে পারে, কিন্তু আমি অস্বীকার করছি না। চিকিৎসা হয়ে গেছে, স্বাস্থ্য পরীক্ষা হয়ে গেছে, ওনার ব্যক্তিগত কাজ তাড়াতাড়ি হয়ে গেছে, বিদেশে থাকতে চান নাই, দেশে চলে আসছেন, হতে পারে। এবং এসে দেখলেন
যে প্রধান প্রেসিডেন্ট তার কাছে পদত্যাগপত্র জমা দেওয়ার জন্য অপেক্ষা করছে। হতে পারে এগুলো, কিন্তু এই যে হতে পারাটা, এর মধ্যে এত বেশি কাকতালীয় ব্যাপার স্যাপার কাজ করছে যে মানুষের মনে সন্দেহ আসে। অথচ আমরা গতকালকেও দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে পদত্যাগের জন্য প্রেসিডেন্টের উপর তার সরকারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয়নি। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলছেন না, কোনো চাপ দেওয়া হয়নি। এবং এটাই কিন্তু স্বাভাবিক। এই সরকারের সঙ্গে আমাদের শাহাবুদ্দিন সাহেবের যে সম্পর্ক আমরা দেখেছি গত 5 মাসে, এখানে চাপাচাপির কোনো আসলে বাস্তবতাই নাই। কারণ সরকারের সকল চাহিদা নির্দ্বিধায় শাহাবুদ্দিন সাহেব পালন করে গেছেন। সরকার যা যা বলেছেন, যেভাবে যেভাবে বলেছেন, সেভাবে সব কিছু উনি পালন করেছেন। কাজে এখানে চাপের কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। প্রেশার দিতে হবে কেন, তাড়াহুড়া করতে হবে কেন? কিন্তু বাস্তবে তো তাড়াহুড়া হলো তো। কারণ স্পিকারকে 2 দিন আগে নিয়ে আসা, এর মধ্যে ওনাকে ওটা জমা দেওয়া, এটা তো হলো। আচ্ছা, আমরা বরং একটা কাজ করি, আমরা বরং একটু দেখি যে পদত্যাগপত্রটি কী লিখেছেন। সেটা নিয়েও কিন্তু নানা ধরনের বিতর্ক এরই মধ্যে হচ্ছে। শাহাবুদ্দিন সাহেব পদত্যাগপত্র যেটা দিয়েছেন, উনি কারণ হিসেবে উল্লেখ করেছেন যে উনি কী বলেছেন সেটা আমি আপনাদের একটু পড়ে শোনাই হুবহু। কালকেও আমি বলেছিলাম এটাই বলবেন, উনি ওটাই বলেছেন যে আমি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। খুব সবগুলি রোগী জটিল। আমার বাইপাস সার্জারি হয়েছে হৃদযন্ত্রে। ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন। দেখুন, রাষ্ট্রপতির কাজ কি বাংলাদেশে? রাষ্ট্রপতির আসলে বাংলাদেশে একবার আমাদের একজন সাবেক রাষ্ট্রপতি বলেছিল যে কবর জিয়ারত করা ছাড়া, কবর জিয়ারত এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনুষ্ঠানের ফিতা কাটা ছাড়া আসলে রাষ্ট্রপতির তেমন কোনো কাজ নেই। আমাদের সংবিধানই রাষ্ট্রপতিকে এত গুরুত্বহীন করে রেখেছে। রাষ্ট্রপতি যা কিছু করবেন সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে করবেন। ওনাকে পরামর্শের বাইরে কিছু করতে পারবেন না। উনি নিজ দায়িত্বে মাত্র 2টো কাজ করতে পারেন। একটা হলো প্রধান বিচারপতি এবং প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতে পারেন। এই কাজটা, এই 2টা কাজ উনি করতে পারেন। এটার মধ্যে ওনার জন্য কারো প্রধানমন্ত্রীর পরামর্শ লাগে না। উনি নিজ দায়িত্বে এই 2টা কাজ করতে পারেন। এছাড়া আর কোনো কাজ, যত কাজ উনি করবেন সব কিছু প্রধানমন্ত্রীর পরামর্শে উনি করবেন। কাজে ওনার যে খুব বিশাল কোনো দায়িত্বপূর্ণ কাজ করতে হয়, যে অসুস্থ হলে করতে পারবেন না, আমার কাছে তা মনে হয় না। বরঞ্চ ওনার দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন এবং রোগগুলো যদি জটিল হয়, উনি যদি রাষ্ট্রপতি থাকেন তাহলেই বরং ওনার চিকিৎসাটা খুব ভালো হবে। কারণ এখন তো ওনাকে চিকিৎসা করতে হবে নিজ দায়িত্বে। আর রাষ্ট্রপতি হলে তো সরকারি খরচে চিকিৎসাটা করতে পারতেন এবং সেটা সর্বোচ্চ চিকিৎসা উনি করতে পারতেন। কাজে উনি তো বলতে পারতেন আমার এই রোগগুলো আছে, আমি চিকিৎসাগুলো শেষ করে নেই, তারপরে আমি পদত্যাগ করবো। তা তো বলেন নাই। উনি বলেছেন যে এই রোগের কারণে আমি চলে যাচ্ছি। ঠিক আছে, আমি এটাকে আমি অবশ্যই খুবই সৌজন্যতাপূর্ণ কাজ বলে মনে করি। উনি নিজে মনে করছেন যে আমি রাষ্ট্রের অর্থের অপচয় করতে চাই না, আমার চিকিৎসা আমিই করব, আমি এই দায়িত্ব পালন করব না। কিন্তু একটা প্রশ্ন আমি এখানে একটু করতে চাই, সেটা হলো উনি এর আগে আরও 2টো প্যারা লিখেছেন। সেই প্যারাগুলিতে উনি কী বলেছেন? উনি 5ই আগস্ট থেকে উনি কী কী করেছেন তার একটা সবিস্তার বর্ণনা উনি দিয়েছেন। উনি বলেছেন যে 5 আগস্ট 2024-এ ছাত্র জনগণ অভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের 106 অনুচ্ছেদের ক্ষমতা বলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলসমূহের পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে। এই কথাটা তার পদত্যাগপত্রে লেখার দরকারটা কি? এর সঙ্গে পদত্যাগের কী সম্পর্ক আছে? দেখুন,
জামাতে ইসলামের একজন মানে গুরুত্বপূর্ণ নেতা এবং খুব বাংলাদেশের স্বনামধন্য একজন আইনজীবী মিস্টার শিশির মনির, তিনিও কিন্তু এই প্রশ্নটাই করেছেন যে এই কথাটা এখানে অপ্রাসঙ্গিক কিনা। আবার উনি আরেকটা কথা লিখেছেন, এরপরে যে প্যাটার্ন লিখেছেন সেটা হলো নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি। দেশে কতটুকু সাংবিধানিক বিপর্যয় ঘটেছে কিংবা ঘটেনি এটা নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করতে পারি, কিন্তু উনি দাবি করেছেন যে কোনো সাংবিধানিক বিপর্যয় যে ঘটেনি এর জন্য ওনার একটা ভূমিকা আছে। তো ওনার কি ভূমিকা ছিল এই সময়? উনি তো রাষ্ট্রপতি হয়েছেন 2023 সালে। 23 সাল থেকে 2024 অগাস্ট পর্যন্ত ওনার কি ভূমিকা এটা নিয়ে উনি একটা কথাও বলেন নাই। উনি বলেছেন 2024 থেকে শেষ দিন পর্যন্ত উনি কত ইতিবাচক ভূমিকা রেখেছেন সেটা উনি স্মরণ করিয়ে দিয়েছেন। কেন? এই জায়গাটায় কিন্তু একটা বেসিক পয়েন্ট আছে, আপনারা চিন্তা করেন, বুঝেন। হয়তো অনেকে বলবেন যে উনি এই সরকারের কাছ থেকে চলে যাওয়ার পরও এক ধরনের সহানুভূতি, এক ধরনের আনুকূল্য আশা করেন, সেই জন্য উনি সরকারকে বলেছেন যে আপনার জন্য তো আমি ত্যাগ কম স্বীকার করি নাই, আপনার কথা মতো শেষ ত্যাগটাও করলাম, সেটা কি পদত্যাগ করলাম, অতএব আমাকে আপনি ভুলে যেন না। এটা হতে পারে, কিন্তু আমি বলছি না, কিন্তু আমার রাষ্ট্রপতির জন্য মায়া লাগে এই কারণে এই ভদ্রলোক পারতেন আরও আগেই, মানে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে উনি দায়িত্ব ছেড়ে দিতে পারতেন। আগে হয়তো ছাড়েননি, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছাড়লে পরে উনি হয়তো মবের কবলে পড়তে পারতেন। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে উনি বলতে পারতেন যে এনাফ ইজ এনাফ, হয়েছে, আপনারা এখন একটা গণতান্ত্রিক গভর্নমেন্ট এসেছে, আমি চলে যাই, আমি থাকাটা স্বাচ্ছন্দ্য বোধ করছি না। কারণ ওনার তো একটা রাজনৈতিক আদর্শ আছে, সেই রাজনৈতিক আদর্শের সঙ্গে তো বিএনপির কোনো মিল নেই ভাই, এটা তো রিয়েলিটি। তো উনি চলে যেতে পারতেন, কিন্তু উনি যাননি। উনি শেষ পর্যন্ত থাকার চেষ্টা করেছেন। যখন ছেড়েছেন আর থাকতে পারেননি বলেই ছেড়েছেন। আচ্ছা, কেন পারেননি আমরা একটু ভাবি। দেখুন, আমি বেশি দূর যাব না, আমি কয়েকটা ঘটনা বলবো। আপনারা জানেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোর আসতেছেন এই মাসে, আর 3-4 দিন পরেই, মানে 28 তারিখে ওনার আসার কথা। এই লোকের কাজটা কি আসলে? এই যে ডোনাল্ড লু ছিলেন একজন, আমরা শুনেছিলাম হাসিনার আমলে আসতেন মাঝে মাঝে, অনেক কিছু তছনছ করে দিয়ে গেছেন। এই ডোনাল্ড লু যে কাজটা করতেন ঠিক সেই কাজটাই কিন্তু এই সার্জিও গোর করেন। সার্জিও গোর কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত, কিন্তু একই সঙ্গে তিনি মানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উনি যুক্তরাষ্ট্রের বিশেষ দূত, মানে যে কাজটা ডোনাল্ড লু করতেন উনি একই সঙ্গে দুটো পোস্ট হোল্ড করেন, মানে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত। তার মানে এই রিজিয়নে উনি যুক্তরাষ্ট্রের স্বার্থটাকে সমুন্নত রাখার চেষ্টা করেন, বার্গেইন করেন। উনি কিন্তু গত কয়েকদিন আগে উনি ফিলিপিন্সে গিয়েছিলেন, ওখানে যে উনি ওই বিভিন্ন রকম কাজকর্ম করেছেন। তো উনি আসছেন, তো ওনার আসার সঙ্গে কি শাহাবুদ্দিন সাহেবের দ্রুত চলে যাওয়ার কোনো সম্পর্ক আছে? থাকতে পারে। আবার অন্যভাবে যদি আমি বলি যে ভারতের যে হাই কমিশনার বাংলাদেশে এসেছেন মিস্টার দীনেশ ত্রিবেদী, উনি কিন্তু মানে হাই কমিশনার কিন্তু একটা অত বড় মানে আপনার না পোস্ট না, এটা মোটামুটি ধরেন জয়েন্ট সেক্রেটারি লেভেলের পোস্ট। এই পোস্টে এসেছেন উনি, কিন্তু ভারতের মন্ত্রী পর্যায়ের একজন লোক, মিনিস্টার, কিন্তু অনেক একদম এরকম একটা সিনিয়র লোককে, পলিটিশিয়ানকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে মানে হাই কমিশনার করে ভারত পাঠিয়েছে। উনি এলেন, আমরা শেখ হাসিনার ঘোষণার কথা শুনলাম আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে, ইন্টারভিউর মাধ্যমে। আবার সার্জিও গোর আসছেন। এই সবগুলির মধ্যে একটা তাড়াহুড়া, কিন্তু হয়তো এখানে কিছুই নাই। আপনি বলবেন আপনি কেন আমি এত কিছু বানাচ্ছি না, আমি বানাচ্ছি না, ফেনাচ্ছি না। আমাকে একজন সিনিয়র সাংবাদিক, আমাদের খুবই ক্লোজ, উনি আমাকে আজকে একাধিকবার ফোন করেছেন। ফোন করে বললেন যে কুছ তো গড়বড় হয়, কিছু একটা মধ্যে আছে, কি আছে আমরা এখনও জানি না। তবে এটা আলোচনা হচ্ছে, কিন্তু আলোচনা হচ্ছে তাড়াহুড়া কি করা হলো একটু,
তাড়াহুড়োটা না করলে কি খুব ক্ষতি হয়ে যেত, অথবা কোনো ঝুঁকি কি কেউ অনুভব করেছে, অথবা কারো দিক থেকেই কোনো রকম চাপ ছিল যে আগে সরান, এখনই সরান? এই সার্জিওগুলোর আসার পেছনে কি তারেক রহমান সাহেবের চীন সফরের কোনো সম্পর্ক আছে? আমরা হয়তো আগামী কয়েকদিন অপেক্ষা করলে অনেক কিছু স্পষ্ট হতে দেখব। প্রিয় দর্শক, এটা নিয়ে আর সন্দেহ বাড়াই না, আপাতত এটুকুই থাক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।